everybody will be presumed to be innocent until and unless convicted by a court. So আপনার রায়ের একদিন পর্যন্ত ইনোসেন্ট। সবাই বলে গ্রেপ্তার করা হয়েছে, আপনি বলছেন না গ্রেপ্তার করে তারা আত্মসমর্পণ করেছে, এটা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? তারা গ্রেপ্তার করে নাই, এটা আমি এখনো বলছি। গতকালকে আপনার স্টেটমেন্টটা ছিল সম্পূর্ণ মানে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিপরীতে, কারণ আপনি দাবি করেছেন বিচার কার্য শুরু হওয়ার আগে যে তারা সবাই, এই আসামিরা সবাই নিষ্পাপ বা তারা কোনো ধরনের অপরাধ সংগঠিত করেনি। আপনি যদিও এটা ক্লারিফাই না শোনেন, এটা লিগ্যাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, লিগ্যাল কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। তো এইটা ওই যে একদম আর মানে গ্রামের একটা মানুষ মনে করে একটা এটা তো জানার কথা না। এটা আপনি ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডে, তো ইন্দিরা গান্ধীর যে আসামি ছিল জনৈক সিং সে আর্গুমেন্টের সময় বলেছিল যে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কেন, দ্রুত যাতে প্রধানমন্ত্রী হতে পারে। সো এটা লিগ্যাল টার্মসে অনেক কিছু বলা হয়, এটা তো দুই পক্ষ শুনে কোর্ট বিচার করে। এই তো আপনি যাকে ডিফেন্ড করবে, আপনি যদি স্বীকার করে নেন যে সে অফেন্স করেছে, তাহলে তো আপনি সে যদি স্বীকার না করে কোর্টে গিলটি প্লিড যখন বলে যে গিলটি বা নট গিলটি, তখন যদি কেউ বলে যে ঠিক আছে আমি গিলটি, তাহলে আপনি বলতে পারবেন। আপনি তো তার ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনি তো নিজে থেকে লিগ্যাল সাইড দেখবেন। সো ওগুলা লিগ্যাল টার্মস যে এবং আইনও সেটা সাপোর্ট করে। কেন, আপনি বিচারের মাধ্যমে গিলটি না হওয়া পর্যন্ত নির্দোষ, এইটি আইন। Everybody will be presumed to be innocent. Everybody will be presumed to be innocent until and unless convicted by a court. So আপনার রায়ের একদিন পর্যন্ত ইনোসেন্ট, এটা আইনও সাপোর্ট করে। হ্যাঁ, এরপরে হয় কি অনেক মিসক্যারেজ অফ জাস্টিস, অনেক ইস্যুজ আছে এখানে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি নলেজে যে এখানে হয়তো অনেকেই 5-6 জন থাকতে পারে যে যারা দে হ্যাভ নট কমিটেড দ্য অফেন্স। সো এইটা তাদের এখান থেকে অরিজিনাল আমার ওই স্ট্যান্ড থেকেও আপনি নিজেকে সরিয়েছেন, অন্ততপক্ষে বলেছেন কেউই, আপনি বলেছেন কেউই অপরাধী নয়, তারা কেউই গুম খুনের সাথে সরাসরি জড়িত না। আমি তো সবারকে জানি না, শোনো এখনো তাদের বিরুদ্ধে কি অফেন্স এনেছে সেই কাগজটা আমি দেখি না এখনো। হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন গতকালকে না দেখে, না ওটা তো একটা বলেছেন মিডিয়াতে স্টেটমেন্ট দেওয়ার সময় ইমপ্রম্পসি অনেক শব্দ আসে। আচ্ছা, এটার ইমপ্লয়েড মিনিং থাকে। হ্যাঁ, সবার পক্ষে বোঝা সম্ভব না। সো আপনি দেখেন এই যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করছে না, সে কি বলছে, সে কোনো অফেন্স করে নাই। তো সেটা তো এটা তো নন লিগাল পার্সনের বোঝার কথাও না। সো এটা এখানে অনেক কিছু আসবে, এটা কোর্টের ভিতরে অনেক কিছু হয় এবং লিগাল টার্মস আপনি জনসভাকে এখন কনভিক্টেড না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারেন না দে আর কনভিক্টেড। সো এটা তো লয়ের ছাত্র হতে হবে এটুকু বুঝতে হলে। তো এটা একটা পাবলিক একটা সেন্টিমেন্ট একটা সৃষ্টি হয়েছে যে এইটা যে কেউই লোক মনে করেন এই যে এরশাদ শিকদের ফাঁসি হয়ে গেছে, তারপরেও কিন্তু এইটা হয় যে না ঠিক আছে আপনি এই পুরীতে বিচার পান নাই, আপনি ওই পুরীতে যাই বিচার পাবেন। এগুলো অনেক জিনিস ঘটে। তো এটা করে তো বিচার এর মাইনে এই না যে তারা ইনোসেন্ট অথবা তারা গিল্টি, কোনোটাই বলা যাবে না বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত। কিন্তু মানে আপনি আপনার অবস্থান থেকে আইনজীবীর জায়গা থেকে কিছু আইনের আরেকটা জিনিস আছে যে আপনার বিচারের মাধ্যমে সে রাষ্ট্রপক্ষ বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। তো এইটা তখন যাদেরকে এখানে গ্রেপ্তার করেছে তাদের কাছে কিন্তু কেউ এখন পর্যন্ত জানে না অভিযোগ কি। এখানে প্রসিডিউরটা একটু ভিন্ন। তারা এখন সারেন্ডার করছে, এখন সব ডকুমেন্ট তাদের লয়ার পাবে, তারা পাবে। এখন দেখতে পারবে যে এখানে আপনি বলেছেন যে সবাই বলে গ্রেপ্তার করা হয়েছে, আপনি বলছেন না গ্রেপ্তার করে তারা আত্মসমর্পণ করেছে, এটা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? তারা গ্রেপ্তার করে নাই, এটা আমি এখনো বলছি। তারা কোর্ট যখন 8ই অক্টোবর যখন আদেশ হলো, সেই আদেশের পরে সেনা কর্তৃপক্ষ তাদেরকে তাদের সেনা আইন অনুযায়ী অ্যাটাচমেন্ট তাদেরকে এক জায়গায় ক্লোজ করে নিয়ে আসছে। তো সেটা তখন পর্যন্ত কিন্তু তারা সেনা আইনের আওতায়, এবং এটার ফিক্সড ডেট ছিল 22 অক্টোবর। তো সেনা কর্তৃপক্ষ কিন্তু এখানে তাদেরকে পাঠিয়েছে, যেটা আসিফ নজরুল বা এই তাজুল সাহেব তারা কিন্তু ধন্যবাদ জানাইছে। এবং এটা অবশ্যই তারা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তারা নিজেরাই এখান থেকে পাঠিয়েছে। এবং আমি এটা বিশ্বাস করি যে এই অফিসারগুলো যদি চাইতো অনেকেই কিন্তু মানে ফ্লি অ্যাওয়ে করতে পারতো, এসকেপ করতে পারতো। দে ওয়ান্ট টু ফেস দ্য ট্রায়াল, এটা তো তাদের মরাল কারেজ। বিচারে কী হবে সেটা তো আমরা দেখব। সো তারা এইখানে নিজের আসছে এবং তারা
আমি সবার সাথে কথা বলার সুযোগ হয় নাই, তারা অনেকেই বলে যে আমরা উই হ্যাভ নট ডান এনিথিং আদার দ্যান কমপ্লাইং দ্য যে ওই কন্টিনিউ করেছে এটা আমরা কিছু করিনি। সো সেটা তো আস্তে আস্তে আসবে এবং এটা একটা ঐতিহাসিক কেস হবে এখানে। সো সেই জন্য বলছি যে তারা প্রিজন মানে কীভাবে গেল, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা নিরাপত্তার ব্যাপার আছে, জনরোষ অনেক ব্যাপার আছে। সো এই সার্বিক বিবেচনায় গতকালকে কিন্তু কোর্ট বসছে 8টায়, 7টার সময় বসার কথা ছিল, 1 ঘন্টা পরে বসছে। ইউজুয়াল টাইম কিন্তু 10:30। বুঝলেন কিন্তু। সো এটা তো হয়েছে, তো নিরাপত্তার ব্যাপার অনেক কিছু বিবেচনা নিতে হয়। গতকালকে যে তাদেরকে প্রডিউস করা হয়েছে, উই ওয়ার ইনফর্ম যে 7টার সময় কোর্ট বসবে। সো এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সার্বিকভাবে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা নিজেরা সারেন্ডার করেছে। টেকনিক্যালি ওখানে বলছে যে পুলিশের মাধ্যমে, তো ওখানে কোর্টে গেলে পুলিশের নিরাপত্তা আছে, প্রিজন সার্ভিস তারা নিয়ে পুলিশের কাছে, পুলিশ তাদেরকে কোর্টে উঠিয়েছে। কিভাবে ট্রিট করা উচিত হচ্ছে বলে মনে করেন আপনি? আর্মির পক্ষ থেকে আপনি বলছেন সহযোগিতা করা হচ্ছে, তারা তো আত্মসমর্পণ, এই ধরনের ক্ষেত্রে তো হ্যাঁ আর্মি তো আগে জেনারেল পাবলিকদের ক্ষেত্রে তো গ্রেফতার করা হয় সরাসরি, এরপরে গিয়ে বিচার কার্য শুরু করা হয়। এটা তো সার্ভিং অফিসার, সার্ভিং অফিসারদের কি ভিন্ন আলাদা রুলস আছে আমাদের দেশে? অবশ্যই আছে। তারা তো না, তারা যখন কোর্টে গিয়েছে, এখন যে আইনে তাদের বিচার হচ্ছে সেই আইনের আওতায়, এবং তারা যতক্ষণ পর্যন্ত এখানে সারেন্ডার না করছে ততক্ষণ পর্যন্ত তারা আর্মি অ্যাক্টের আওতায়। এরপর তো আর্মি এখনো কিন্তু তারা কিন্তু এখন যে একটা সংশোধন আনা হয়েছে, যেটা সবচেয়ে কালো একটা সেকশন বলে আমি মনে করি, যে বিচার শুরু হওয়ার সাথে সাথে শাস্তি হয়ে যাবে, তার চাকরি থাকবে না অথবা কোনো ইলেকশন করতে পারবে না, এবং এই ধারাটা ব্যবহার করে ভবিষ্যতে সব মামলা ভণ্ডুল হয়ে যাবে, একজনেরও শাস্তি না আগে হয় নাই কখনো। এটাই লাস্ট একটা, এই ইতিমধ্যে 5ই আগস্ট 2024 পরে 3বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো ওই যে আওয়ামী লীগ টাইপের একটা স্বৈরতান্ত্রিক একটা বিচার ব্যবস্থা ছিল, যে আমার এইটুকু প্রয়োজন হয়েছে, এইটা আমি সংশোধন করলাম। কাদের মোল্লার কথা মনে আছে না আপনার? যে কাদের মোল্লার যখন রিভিউ আবেদন পেন্ডিং, সেই সময় তাকে ফাঁসি দিয়েছে। সো দ্যাট ওয়াজ এ জুডিশিয়াল কিলিং। খেয়াল করেন তো, আপনি তো একই কাজ করলেন এখানে। তো সেই এবং এই আইনটার ব্যাপারে বলতে গেলে, কালকে আমি অন্য একটা আলোচনায় করছি যে আপনি কোনো মানুষকে সাংবিধানিক প্রোটেকশনের বাইরে রাখতে পারবেন না। এই আইনটা করা হয়েছিল যারা পাকিস্তান সভরেন্টির প্রতি লয়াল ছিল, অর্থাৎ সেই সময় যারা যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল, তাদেরকে ট্রাই করার জন্য। ওই কনসেপ্টে কিন্তু এই আইনটা করা হয়েছে। এইটা তো বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নয়, যার জন্য এই এতগুলো অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এবং এই অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারেন না যে আপনার বিচার শুরু হওয়ার সাথে, তাহলে বিচারটা করবেন কি? তো এই ক্লজ ব্যবহারীরা 5ই আগস্টের পরে আগের এই ফ্যাসিজম যাদেরকে বিচার করে গেছিল, যারা আপিলে ছিল, সেই আপিল তো সব ডিসমিস হয়ে গেছে। সো বাংলাদেশে যে রাজনীতি যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই এতে একজনের বিচার মানে পরিপূর্ণ বিচার হবে না কখনই। সেই ক্ষেত্রে আমি অনেক আলোচনায় বলেছি যে সেই ক্ষেত্রে যে কোর্ট মার্শালে বিচার হওয়াটাই যুক্তিযুক্ত ছিল। কোর্ট মার্শালে বিচার হওয়ার অনেকগুলো সুবিধা আছে, ফলে খুব দ্রুত বিচার হয়ে যেত, 6 মাসের ভিতরে বিচার হয়ে যেত, সঠিক অফেন্ডার এখানে ধরা পড়তো সঠিক, এবং কোর্ট মার্শালে কোনো আপিল নাই, যার শাস্তি হইতো সেটা কিন্তু ভোগ করতো। এইখানে আপনি করে গেলেন, সরকার যদি টপল হয়ে যায়, হয়ে যায়, অল উইল ওয়ার্ক ফ্রি, কোনো বিচার হবে না। আমি এখনো বলি যে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় উচিত এই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, এইটা সুমোটো প্রত্যাহার করা এখন উচিত। কারণ যে প্রক্রিয়ায়, যে স্টাইলে স্বৈরতান্ত্রিক সরকার আপনার ফ্যাসিজম যেভাবে বিচার করেছে এই যুদ্ধপরাধী ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধে, একই স্টাইলে যদি আপনি করেন, তাহলে হোয়ার ইজ দ্য ডিফারেন্স? আপনার ন্যায্যতার স্বার্থে, আপনার স্বচ্ছতার স্বার্থে আপনার ট্রান্সপারেন্সি রাখতে হবে। এ কার সাজেশন হলো? এটা নিয়ে কোনো ডিবেটও তো হয় নাই। আর এই প্রসঙ্গে আমি আরেকটা বলে নিই যে বাংলাদেশ প্রবাবলি একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ, সেই সুযোগ ইউএনের যে রিপোর্টটা, সেখানে বলা হয়েছিল যে এই যে গণহত্যা যারা ঘটিয়েছে তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সত্যিকার হেগে। বাংলাদেশে আন্তর্জাতিক নামটা আছে, কিন্তু এটা আন্তর্জাতিক না, এটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। খেয়াল করে মানের আর কি, আন্তর্জাতিক মানে তারা বলে যেখানে সাক্ষ্য আইন নাই, হ্যাঁ নাম শুধু নাম। তো সত্যিকারে যদি সেখানে পাঠাতো, তাহলে যারা ইন্ডিয়ায়
পালিয়ে আছে তাদের উপর একটা চাপ সৃষ্টি হতো, অন্তত একটা একটা নজির তো সৃষ্টি হতো যে ভবিষ্যতে যাতে কোনো ফেসিজম সৃষ্টি না হয়, কোনো স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, এইটা একটা এক্সাম্পল হয়ে থাকতো। এখন তো সরকার যদি পতন হয়ে যায় বা পট পরিবর্তন হয় তখন অল উইল ওয়ার্ক ফ্রি। রাইট। সো এইটা এখনো সুযোগ আছে এটা পাঠানোর। জি, আমি তারপরে অন্য যে আসামিরা আছে তাদেরকে আপনি বিচার করেন, সেইখানে আপনি কতটুকু ট্রান্সপারেন্ট হবেন, কতটুকু আপনি সত্যিকারে মানে শুধু বিচার করলেই হবে না, দেখাতে হবে যে এটা ন্যায় বিচার করা হয়েছে, সেই মানদণ্ড রেখে আপনি কতটুকু করতে পারেন সেইটাই এদেশের মানুষ দেখবে। আপনি বলেছেন যে যারা খুন করেছে গুম করেছে তারা দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরেতে মাত্র গেছে 5 জন। না, এটার মাস্টারমাইন্ড কে ছিল? প্রতিদিন শেখ হাসিনা। হ্যাঁ, এবং এটা হলো যে যারা গুম খুন হয়েছে হাজার, যাদের নির্দেশে হয়েছে। আপনি মনে করেন যদি আমি ডিবি ধরি, আর নাম আসে চাইছো না, কিন্তু ওই যে মনিরুল পালায় নাই, হারুন পালায় নাই, মিডিয়া তো সব নাম একসাথে আসে না, বা মিডিয়া অতটুকু তো মানে বলার স্কোপও থাকে না সবগুলো আপনি যদি ডিটেল বলেন। এগুলো অনেকগুলো ধর্তব্য, ইমপ্লাইড। তো এই যেখানে যারা খুন করছে, কারা গুম করছে, কারা প্রত্যেকেই করছে। মনে করেন যে ডিজিএফআইয়ের ওখানে কিছু বন্দী ছিল, র্যাব, ডিবি তো সবচেয়ে করছে। এই জাহাজবাড়ি ঘটনা কে ঘটাইছে? শ্যামলীতে ডিবি। তারপরে পুলিশের আরেকটা ইউনিট ছিল কি, সিটিডিআই কি যে একটা ইউনিট, সিটিডিসি। হ্যাঁ, ইভেন কখনো কখনো কোনো থানায় পুলিশ হেডকোয়ার্টার, এমনকি ছাত্রলীগ এবং যুবলীগের অফিসগুলো একটা কনসেন্ট্রেশন সেন্টার ছিল। এটা তো সত্য। হোস্টেলগুলো অনেকের কথা, তো এটা তো সবাই করছে। তো এখানে এই প্রশ্নটা সামনে আসবে যে পুলিশের যারা করছে, যারা গুম খুম, এখানে এই যে মেজর জাহিদের কেসটা যে আমি হ্যান্ডেল করেছি, সেখানে মেজর জাহিদের স্ত্রী কোথায় ছিল? গুম, ডিবিতে। সেইটাও তো এখন পরিপূর্ণ তদন্ত হয় নাই। সেই আসামিগুলো কোথায়? সেগুলো তো কাদেরকে ধরা হয় না। সো এই বিচারের নামে আবার এই ইস্যুটা জানা যে সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার একটা মানে কোশ্চেন আছে এখানে। সো আপনি এমনভাবে বিচারটা করা উচিত হবে না যে মনে হয় যেন আর্মি ভার্সেস আদার্স। উই হ্যাভ টু স্পিক অন দ্যাট। তো আপনার বিচার করতে হইলে যারা সত্যিকারে যারা এই ঘটনা ঘটিয়েছে সবাইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে। আমি মনে করি যে এইটা যেটা শুরু হয়েছে এটা পার্ট। সেই ক্ষেত্রে এই শফিক আহমেদ যে প্রেস সচিব, তাকে এই এখতিয়ার কে দিয়েছে যে আর গ্রেপ্তার হবে না? দরকার বোধে পুনঃ তদন্ত হবে। ভালো কাজে আপনি ইয়ে করতে পারেন, পুনঃ তদন্ত হবে প্রয়োজন। ট্রাইব্যুনাল মনে করে পুনঃ তদন্তে পাঠাতে পারে। আমি 2012 সাল থেকে এই ট্রাইব্যুনালে 3টা মামলা পরিচালনা করছি। একসময় সেইখানে ট্রাইব্যুনালের প্রিজাইডিং জাজ বলেছিল যে আমাদের হাত বাঁধা, তদন্ত আমরা করি না। আমি মনে করি না, ট্রাইব্যুনাল হাত বাঁধা না। ট্রাইব্যুনাল যদি মনে করে এখানে তদন্ত সঠিক হয় নাই, পুনঃ তদন্তে পাঠাতে পারে, কোনো বাধা নাই, আইনগতভাবে বাধা নেই। তো সেই সার্বিক বিবেচনায় যে ফেসিজমের সময় যেভাবে একটা বিচার হয়েছে এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই সত্যিকারে ট্রু বিচার, ন্যায্যতা, জবাবদিহিতা, এবং মানুষকে দেখাতে হবে যে সত্যিকারে বিচার এখানে করা হচ্ছে। এখানে কোনোভাবে ওই স্বৈরতান্ত্রিকতা মানুষের যে আমার শাস্তি দিতেই হবে, আমার দেখাতে হবে। হ্যাঁ, আবার এই টেন্ডেন্সিও লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচনের আগে একটা রায় আনা, ওই যেমন ফেসিজমের সময় বলছিল না, যে জজ সাহেব বলছিল না যে একটা রায়ের জন্য সরকার পাগল হয়ে গেছে, সেটাও করা যাবে না। যেটা করা উচিত ছিল একটা প্রোক্লেমেশনের মাধ্যমে, 5ই আগস্ট পরে প্রোক্লেমেশনের মাধ্যমে আরও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো ছিল। বাংলাদেশে 50,000 লয়ার, আপনার 20 থেকে 50টা ট্রাইব্যুনাল করা যেত, প্রত্যেকটা ডিভিশনে একটা ট্রাইব্যুনাল করা যেত। সেইটা করে বিচার করলে সেইটাই ছিল জন আকাঙ্ক্ষা। কিন্তু এখন পরিস্থিতিতে বিভিন্নভাবে ম্যানিপুলেশন হচ্ছে, তদন্ত সংস্থা বিভিন্ন জায়গায় ম্যানিপুলেশন হচ্ছে। এই ম্যানিপুলেশনটায় কারণ অনেকের পার্সোনাল নলেজ আছে যারা অফিসার। আমি কথার কথা আমাকে তো পিক আপ করছিল ডাইরেক্টর আইবির একজন অফিসার, যে আমার মামলা আমার আবেদনে 3 নম্বর আসামি। হ্যাঁ, এখানে আমার জানা মতে কর্নেল হাসিনকে পিক আপ করছিল সিআইবি। তো এখানে 3 জন ডাইরেক্টর, একজন পালিয়ে গেছে, 3 জন ডাইরেক্টর, তাদের শুধু সিটিআইবির লোক আনা হয়েছে। তো মনে হচ্ছে যেন সমস্ত অপরাধ এই কজন অফিসার করছে। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। মানবতাবিরোধী অপরাধ, গুম খুম যারা যারা জড়িত যেখানে যেখানে, সেটা তো একটা রিপোর্ট, আমরা তো রিপোর্ট কয়েকবার শুনেছি। সেখানে তো শুধু এরা না, তাতে বাকিরা কোথায়? সো এইখানে একটা চ্যাম্পিয়নশিপ দেখাবার একটা প্রবণতা হচ্ছে কিনা, যা দেখাচ্ছে আমরা সার্ভিং অফিসারকে এনে আমরা এখন প্যারেড করাচ্ছি। দিস ইজ নট অ্যাকসেপ্টেড। সেই জন্য আর্মির প্রত্যেকটা দেশে আর্মির একটা স্যাংটিটি থাকে। সেই জন্য এখানে কোর্ট মার্শাল করা উচিত ছিল, যাতে
ইন জেনারেল সেনাবাহিনীর মোরাল ডাউন না হয়। হ্যাঁ, এখন কয়টা উল্লুক কি কথা বললো, সেই জন্য আর কিছু উল্লুক লাফালাফি করে। জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ অনেকে এটা বুঝে না। সো দেখতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ন্যায় বিচারই হলো সবচেয়ে বড় সংস্কার, বিচারের মাধ্যমে সংস্কার। এখানে ওই আওয়ামী টাইপের পিক অ্যান্ড চুজ উইল ইনভাইট ফার্দার ট্রাভেল। সেইখানে আমাদের সবার কথা বলা উচিত বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন জনাব ব্যারিস্টার মেজর ব্যারিস্টার সরোয়ার হোসেনের কথাগুলো শুনলেন। অনেকগুলি প্রশ্ন করেছি, আশা করি আপনাদের মনে যেসব প্রশ্ন জাগ্রত হয়েছিল তার এই ভূমিকাকে নিয়ে সেগুলি সব স্পষ্ট তিনি করেছেন খুব ভালোভাবেই। আবার দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।